জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। কক্সবাজারে পাহাড় ধসে 4 শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে রাতভর বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজারে। রাত 2টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজায় মিজানের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মারা যায় আখি আক্তার ও তার 2 কন্যা সন্তান ময়না আক্তার ও মায়া আক্তার। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লকে পাহাড় ধসে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুর রহিম, আব্দুল হাফিজ ও আব্দুল ওয়াসেদ। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গতকাল বিকাল 3টা থেকে আজ বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভিয়েতনামের উত্তরাঞ্চলে আগা থানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে, যা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। আজ রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আস্তে আস্তে এটা এখন যে সুস্পষ্ট লঘুচাপ আছে এটা আরও ঘনীভূত হয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় সেটা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একে তীব্র গরম, তার উপর লোডশেডিংয়ের কারণে বিপাকে সাধারণ মানুষ। শহর থেকে গ্রাম কেউই রেহাই পাচ্ছেন না লোডশেডিংয়ের কবল থেকে। ময়মনসিংহে তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ের মাত্রা কয়েক গুণ বাড়ায় উঠছে নাভিশ্বাস। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা, ব্যবসায়ীরা। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের চাহিদা 1350 মেগাওয়াট হলেও সরবরাহ 1000-এর নিচে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপাকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষক। দিনরাত মিলে বরেন্দ্র এলাকায় লোডশেডিং হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। এতে আমন আর স্বর্ণার আবাদে সেচ স্বল্পতায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সেচ সংকটে প্রতি বিঘায় খরচ বেড়েছে 1500 থেকে 3000 টাকা। ভরা মৌসুমেও লাগামহীন দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। গেল সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1600 টাকা, সেটি বেড়ে সপ্তাহে বিক্রি হচ্ছে 1800 টাকার বেশি। এদিকে চাষের মাছের দাম বেড়েছে বাজারে। সকাল থেকে কারওয়ান বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের কথা বলে এমনটাই জানা গেছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকে মাছের দামও বেড়েছে। এছাড়া আমদানির অনুমোদন থাকলেও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। কিছু কিছু জায়গায় বেড়েছে ব্রয়লার মুরগির দামও। কেজিতে 165 টাকা থেকে বেড়ে হয়েছে 170 টাকা। আর কয়েকদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে বাজারে বেশিরভাগ সবজিরই আগের থেকে দাম কিছুটা কমেছে। মাছ বাজার প্রতিটা বাজারই ঘুরে আসছি, ওই পাশ থেকে এসে রেল লাইন হয়ে মেইন আড়ত হয়ে ঘুরে আসছি। এই 3টা বাজারে 3 রকম দাম। না কিনে চলে আসছে, দাম বেশি, কিনবো কিভাবে? 1 কেজি ইলিশের দাম হলো 1850 টাকা। ফেসবুকে দেয় 1000 টাকা 1 কেজি ওজন, 1200 টাকা কেজি। এখন আমরা দাম চাইতেছি 1600-1700 টাকা। কেন? কারণ এগুলা যে বুয়া, এটা তো আর বিশ্বাস করে না। এই বছরে ডিমের চাহিদাটা অনেক বেশি, ফার্মে মাল কম, তার জন্য ডিমের চাহিদাটা বেশি। দাম 170 ভিতরে চলা লাগছে ব্রয়লার, আর সোনালি আপনার 240-50। তো কোনো জিনিসের দাম যে সাম্য অবস্থায় বা কমের দিকে না। আর বেসিক্যালি ঢাকা শহরে শুক্রবারের দিন দামটা একটু বাড়ে।
এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে দলটি। জাতীয় প্রেস ক্লাবে উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তারপরেও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি। চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত নয় বলে উল্লেখ করেন সেলিমা রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজকে যদি সেই বৈষম্য ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। দেশ ধ্বংস করতে যারা শেখ হাসিনাকে সহায়তা করেছিল তারা এখন জেলে বসে সুযোগ সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ প্রেস ক্লাবের সামনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জয়নুল আবেদিন বলেন, প্রশাসনে বসে শেখ হাসিনার দোসররা জেলে আটককৃতদের সহায়তা করছে। গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিতই প্রধান লক্ষ্য বিএনপির। তারা ক্ষমতায় আসলে দুর্নীতি, স্বজনপ্রীতির কাছে মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। কারাগারে আছেন আরো অনেক নেতা, যে রাশেদ খান মেনন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সব সময় সহযোগিতা দিয়েছেন, তারাও এখন জেলে। বাংলাদেশের রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়। বিগত সরকারের গুম খুনের রাজনীতির কারণে 8 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। অন্যায়ভাবে বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। শুক্রবার সকালে 8 বছর পর দেশে ফেরেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয় জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে। পরবর্তীতে তার ছেলে নাজিবুর রহমানকে আর দেশে আসতে দেওয়া হয়নি। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সংস্কৃতি আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং গত 8টি বছর আমাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আমার পিতার শাহাদাতের পরে, অন্যায়ভাবে খুন করার পরে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বৈরাচার, সে আমাকে দেশ ছাড়তে বাধ্য করে এবং গত 8টি বছর ইভেন বাবার কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয় নাই। তো এখন আমি দেশবাসীর আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং দেশবাসীর প্রতি শুকরিয়া জানাই, ছাত্র জনতার প্রতি শুকরিয়া জানাই যে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার হটিয়েছে, যার কারণে আল্লাহর রহমতে আমরা আবার দেশে ফিরে আসতে পেরেছি। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসা। শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোহাম্মদপুর থেকে বের করা হয় র্যালি। এই র্যালিতে নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ। উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ
কাশেম শাহ। মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাদেরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় এসে শেষ হয় র্যালিটি। দেশের বিভিন্ন স্থান থেকে এই র্যালি এবং দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে আসেন সুন্নি অনুসারীরা। এই বছরও শান মান ইজ্জতের সাথে আমাদের এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী প্রেমিক এই জোয়ার যুগ যুগ ধরে 1450 বছর ধরে এখানে আদায় হয়ে আসছে। রাসূলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা যায়, রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যায়। সেই সুবাদে আমরা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার চেষ্টা করতেছি। দেশের জন্য আমরা শান্তি কামনা করছি, সারা বিশ্বের জন্য শান্তিটা কামনা করছি। দয়াল নবীজির শুভ আগমন উপলক্ষে আমাদের দেশে আল্লাহ যেন খাস রহমত নাজিল করেন। আহলে উলামায়েগণ এবং সকল সর্বস্তরের সুন্নি জনতা আসছে এখানে। এই শান্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবার দেশের বাইরের খবর। অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এ রায় দেয়। এর আগে সিবিআইয়ের অভিযোগ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানান কেজরিওয়াল। যদিও জামিন চেয়ে প্রথমে দ্বারস্থ হয়েছিলেন দিল্লির হাইকোর্টে, সেখান থেকে মামলা গড়ায় সর্বোচ্চ আদালতে। গেল 5 সেপ্টেম্বর শুনানির পর রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ। গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আটক হওয়ার আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেয়ায় অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। ভারী বৃষ্টি থেকে মিয়ানমারের রাজধানী সহ আশপাশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বন্যা আরও ক্ষতিগ্রস্ত করে তুলেছে জনজীবনে। অন্তত 3,500 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নেইপিদোর আশপাশে 162 কিলোমিটার এলাকায় বন্যায় প্লাবিত হয়ে যায়। এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের আশপাশে 366 কিলোমিটার এলাকা প্লাবিত হয়। অনেক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। 2021 সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সেনা শাসন চলায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি। অধিকাংশ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হলেও বিধিনিষেধ আর নিরাপত্তার ঝুঁকিতে মিয়ানমারে কার্যক্রম চালাতে পারে না আন্তর্জাতিক সংস্থাগুলো। সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে 233। এখনও শতাধিক মানুষের সন্ধান পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাওকাই প্রদেশ। টাইফুনের পর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে গেছে অসংখ্য রাস্তাঘাট। তাই দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। নিখোঁজ শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিনচিন। গেল শনিবার 149 কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত হানার পর লন্ডভন্ড ভিয়েতনাম। ভূমিধস ও আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে 2 লাখ হেক্টরের বেশি ফসলি জমি। গাজায় ইসরায়েলি সেনা অভিযানে নতুন করে 40 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর আগে জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 6 জন মানবাধিকার কর্মী সহ 18 জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দ্রুত গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে মূল ভূখণ্ডের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে গেল 15 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনের। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড বলছে 2024 শেষে গাজার অর্থনীতির পরিণতি হবে ভয়াবহ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।